এক অসহায় বাবা তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য কিছু স্বর্ণ জমিয়েছিল, কিন্তু সেই স্বর্ণই যখন চুরি হয়ে যায় তখন সে ছোটে আদালতের বারান্দায়। কিন্তু আফসোস, তারা তো সেখানে কোনো সাহায্য পায়ই না। উল্টো কিছু লোভী মানুষ তার টাকার রক্ত শুষে খায়। একজন ভালো উকিল থাকলেও দুর্নীতির কাছে সেও আজ নিরুপায়। কিন্তু মানুষের আদালত যখন মুখ ফিরিয়ে নেয় তখনই শুরু হয় দেবতার বিচার। অন্যায়ের ঘোড়া পূর্ণ হওয়ায় পাপীদের বিনাশ করতে মর্তে নেমে আসেন স্বয়ং দেবতা কারুপ্য। মানুষের ছদ্মবেশে থাকা ওই পিশাচদের তিনি কিভাবে একের পর এক বিনাশ ঘটাবেন আর কিভাবেই বা ওই অসহায় বাবাকে ন্যায় বিচার পাইয়ে দিবেন, সেটাই দেখবো আজকের গল্প কারুপ্যতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই, যে কিনা তার মেয়েকে নিয়ে কোনো একটা কাজে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারা ট্রেনে করে যেতে থাকে। মধ্যরাত হতেই তারা দুজন চেন্নাইতে পৌঁছে যায়। তখন দুজনে মিলে ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডের দিকে যেতে থাকে। তারা অটোতে উঠতেই যাবে, তখনই সেখানে দুজন চোর এসে হাজির। তারা তাদের হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। বাবা মেয়েকে শাসি আর অস্ত্র দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে তারা মেয়েটির গলা থেকে চেন আর তাদের হাতে থাকা ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন অবস্থায় বাবা এবং মেয়ে যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা তখন তাড়াতাড়ি করে কোনো মতে পুলিশ স্টেশনে যায় আর সেখানে তাদের ব্যাগ এবং মেয়ের চেইন চুরি হওয়ার জন্য কমপ্লেইন করে। প্রথমে অফিসার তাদের কমপ্লেইন নিতেই যাচ্ছিল না। তারা তো বলতে থাকে যে এই মেয়েটা হয়তো এই লোকটার মেয়েই না, তারা হয়তো সাজিয়ে এখানে পুলিশের সময় নষ্ট করার জন্য এসেছে। এরপর আবার বলতে থাকে যে মেয়েটার জামা কাপড় এমন, এর জন্যই তো তাদেরকে চোর ধরেছিল। তবে বলতে হবে তাদের ভাগ্য ভালো ছিল যে শুধুমাত্র জিনিসপত্র চুরি হয়েছে, ইজ্জত না। এমন এমন বাজে বাজে মন্তব্য পুলিশ অফিসাররা করতে থাকে সেখানে যে তারা আর কি বলবে। আর সেখানে যে ইন্সপেক্টর ছিল সে তো নিজেও একজন মহিলা ছিল, অথচ মহিলা হয়ে সে আর একজন মেয়ের নামে এমন বাজে কথা বলতে থাকে যা সহ্য করার মতো না। মেয়েটির বাবা তখন অনেক অসহায় হয়ে তাকে বলে যে তাদের ব্যাগের মধ্যে 60 ভরি স্বর্ণ ছিল, ওগুলো তাদের খুবই তাড়াতাড়ি প্রয়োজন। তারা যেন দয়া করে তাদের কেসটা লিখে নেয়। আর 60 ভরি গহনার কথা শুনে তখন তারা সেই কেস লিখতে বাধ্য হয়। এরপর দেখা যায় তারা সেখান থেকে একটা অটোতে করে চলে আসছিল। তখনই অটোওয়ালা তাদের কাছে জিজ্ঞেস করে এতগুলো স্বর্ণ তারা ব্যাগে করে কেন নিয়ে এসেছিল। লোকটা তখন জানায় তার মেয়ের লিভার 70% নষ্ট হয়ে গেছে। তার মেয়ের সাথে এক লোকের লিভার স্যাম্পল ম্যাচ করেছে, তাই ডাক্তার লিভার ট্রান্সপ্ল্যান্টের কথা বলেছে। কিন্তু এটার জন্য প্রায় 30 থেকে 40 লাখ টাকা লাগবে। এর জন্যই সে তাদের থাকা সবগুলো গহনা বিক্রি করতে চেন্নাই এসেছিল, কারণ এখানেই তার মেয়ের চিকিৎসা করানোর কথা। দুজনই তখন অনেক বেশি অসহায় হয়ে পড়ে, কারণ এই স্বর্ণগুলো যদি তারা খুঁজে না পায় তখন তাদের কি হবে, তারা তো কিছুই বুঝতে পারছিল না। যাকের পরদিন তাদেরকে পুলিশ স্টেশনে ডাকা হয়। সেখানে পুলিশ এলাকার কিছু চোরকে ধরে এনেছিল আর তাদেরকে বলছিল যে এদের মধ্যে তাদের ব্যাগ চোর আছে কিনা এটা যেন তারা শনাক্ত করে। কিন্তু তাদের মুখ বেঁধে রাখা হয়েছিল, এজন্য তারা কেউ তাদেরকে চিনতে পারছিল না। লোকটি এবং তার মেয়ে স্বপ্ন তখন অনেক বেশি ভেঙে পড়ে। কিন্তু এর পরেই দেখা যায় পুলিশ আসল চোরকে খুঁজে বের করে আর তার কাছ থেকে 45 ভরি গহনা জব্দ করে। এটা দেখে তখন লোকটা অর্থাৎ স্বপ্নার বাবা শঙ্কর তাদেরকে বলতে থাকে যে তাদের বাকি 15 ভরি স্বর্ণ কোথায়। তখনই সেখানে সিনিয়র মহিলা পুলিশ অফিসার আসে আর লোকটাকে একটা ঝাড়ি দিয়ে বলতে থাকে যে চোর কি তাদের জন্য স্বর্ণ গচ্ছিত রেখে দিয়েছে নাকি। তারা সেই রাতেই 15 ভরি স্বর্ণ বিক্রি করে দিয়েছে। আর তাছাড়া তাদের এত নাটক আর ভালো লাগছে না। এই 45 ভরি স্বর্ণ নেওয়ার হলে যেন তারা নিয়ে নেয়, না হলে সেটাকে পুলিশের ইনভেন্টারিতে লক করে দিবে। বেচারা শঙ্করের তখন করার কিছুই ছিল না, তাই সে তখন এই 45 ভরি স্বর্ণ নিতেই রাজি হয়ে যায়। কিন্তু সে যখন সাইন করার পরে সেটা নিবে তখন অফিসার বলতে থাকে যে এটা সে সরাসরি ভাবে না, তাকে আদালত থেকে কেস লড়ে তারপর নিতে হবে। আদালত প্রথমে যাচাই বাছাই করবে যে এগুলো আসলেই তাদের স্বর্ণ কিনা আর অন্য কোনো ঝামেলা আছে কিনা, তারপরই তাদের হাতে স্বর্ণ তুলে দিবে। এর জন্য তাদের একটা ভালো উকিলের কাছে যাওয়া উচিত। এই বলে অফিসার তার হাতে একটা উকিলের কার্ড ধরিয়ে দেয়। এরপর আমাদের সেখানকার আদালত দেখানো হয়। আমরা দেখি আদালতে প্রতিদিন অনেক অনেক কেসের পিটিশন দেওয়া হয়। তো এরপরে বিচারক সেখানে আসে আর আদালতের সময় শুরু হয়। সেখানে আমরা একজন মহিলা উকিলকে দেখতে পাই, তার নাম হলো কবিতা। তার অপোজিটে ছিল একজন পুরুষ উকিল, তার নাম বিক্রম। আমরা দেখতে পাই কবিতা তার পক্ষ থেকে তার ক্লায়েন্টের পক্ষের সকল প্রকার প্রমাণ এবং সাক্ষীর প্রস্তাব করতে থাকে আর সবগুলো বিচারকের সামনে প্রমাণিতও হচ্ছিল। কিন্তু তখনই বিক্রম উঠে বিচারকের হাতে তার পাওয়া কিছু এভিডেন্স ধরিয়ে দেয় আর বিচারক সাথে সাথে শুনানি দিয়ে দেয় যে কবিতা যাদের পক্ষ হয়ে লড়াই করছে তারাই দোষী আর তাদেরকে 1 লাখ টাকার জরিমানা
জরিমানা শাস্তি হিসেবে দেওয়া হয়। এটা দেখে কবিতা তখন অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে বিচারককে বলতে থাকে যে সে তো সব ধরনের লিগ্যাল সাক্ষ্য প্রমাণ তার সামনে প্রস্তুত করেছে, তারপরেও সে কিভাবে তার ক্লায়েন্টকে দোষী সাব্যস্ত করতে পারে। তবে তখন আমরা জানতে পারি যে আসলে বিচারক এবং অপোজিশনের উকিল অর্থাৎ বিক্রম মিলিত ছিল। তারা একসাথে মিলেই দুর্নীতি করত। এর জন্য বিচারক কোনো কিছু না ভেবেই বিক্রমের পক্ষে কেসের রায় শুনিয়ে দেয়। আর এমনটাই এই আদালতে আসলে অনেক বছর ধরে হয়ে আসছে। কবিতা অনেকবার তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তার কাছে সেই পাওয়ার ছিল না। আর বিক্রমও সবার সামনে এটা স্বীকার করত যে আদালতের এমন দুর্নীতি সিস্টেম কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। স্বয়ং বিধাতা এখানে ঠিক করার জন্য আসলেও তা ঠিক করতে পারবে না। এরপর আমাদেরকে দেখানো হয় সেখানে শঙ্কর এবং তার মেয়ে স্বপ্না চলে আসে। এই আদালতেই তাদেরকে লড়তে হবে। তো তারা দেখতে পায় আদালতের ঠিক বাইরেই একটা মন্দির ছিল। সেটা কারুপ্পা নামের এক বিধাতার মন্দির ছিল। তো তারা যখন তার সামনে দাঁড়িয়ে থাকে তখন একজন এসে তাদেরকে বলতে থাকে যে তাদের এই বিধাতা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার কাছে মন থেকে যা চাওয়া হয় সে তাদেরকে তাই দিয়ে দেয়। যাক, এগুলো শুনে তারা সেখান থেকে চলে আসে। আর আমরা দেখতে পাই পুলিশ অফিসারটি তাদেরকে উকিল বিক্রমেরই কার্ড দিয়েছিল। তো তারা বিক্রমকে নিজেদের উকিল হিসেবে সিলেক্ট করে। তারপর দেখানো হয় আদালতে শুনানির সময় বিক্রম বিচারকের কাছে শঙ্কর এবং স্বপ্নার কথা জানায়। বিচারক সবকিছু শোনার পরেও বলতে থাকে যে আদালতের বিচার আরো 1 মাস পরে করবে। বিক্রমই আসলে বিচারককে এমনটা করার জন্য বলেছিল, কিন্তু শঙ্কর আর স্বপ্নার সামনে ভালো সাজার জন্য আর তাদের বিশ্বাস অর্জন করার জন্য সে নাটক করে বিচারকের কাছে হিয়ারিং এর দিন আরো কিছুদিন এগিয়ে দিতে বলে। বিচারক তাতেও রাজি হয়ে যায়। তখন শঙ্কর আর স্বপ্না বিক্রমের উপর ভীষণ খুশি হয়। এরপর দেখানো হয় তারা সবাই মিলে আদালতের বাইরে থাকা বিরিয়ানির দোকানে চলে যায়। আর বিক্রম তার আরো উকিল বন্ধুদেরকে নিয়ে সেখানে শঙ্করের টাকায় বিরিয়ানি খেতে থাকে। তখন স্বপ্না তাদের কাছে জিজ্ঞেস করে তারা তাদের পক্ষের সমস্ত সাক্ষী প্রমাণ গুছিয়ে নিয়েছে তো, তারা পরবর্তী হিয়ারিং এর দিনে স্বর্ণগুলো পেয়ে যাবে তো। তখন বিক্রমের অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে যে হ্যাঁ, তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছে। যেই পুলিশ অফিসার তাদের স্বর্ণ খুঁজে দিয়েছে তারা তার কাছে গিয়েও আদালতে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করে এসেছে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। সে গিয়ে অফিসারকে 1000 টাকা দিয়ে বলে যে তারা যেদিন তাকে আদালতে আসার জন্য বলবে সে যেন সেদিন আদালতে আসে, তার আগে যেন না আসে। এভাবেই আসলে বিক্রম আর তার দল টাকা ইনকাম করে থাকতো। কোর্টে যত বেশি দিন ধরে তাদের কেস চলতে থাকবে ততই তারা ক্লায়েন্টের কাছ থেকে টাকা পেতে থাকবে। এর জন্য তারা ইচ্ছে করেই বিভিন্ন সাক্ষী প্রমাণ অল্প কিছু টাকা দিয়ে লুকিয়ে রাখতো। এখানে স্বপ্নার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। তার কথাও এই নরপশুগুলো একবার চিন্তা করলো না। যাক, স্বপ্না বা তার বাবা তো তখন পর্যন্ত তাদের এই পরিকল্পনার ব্যাপারে জানতো না। তারা এই বিক্রমকে অনেক বেশি বিশ্বাস করতে থাকে। স্বপ্নের পর বিক্রমকে বলতে থাকে যে তাদের 60 ভরি স্বর্ণ ছিল, কিন্তু তাদেরকে মাত্র 45 ভরি স্বর্ণ দেওয়া হয়েছে। কথা শুনেই বিক্রম তখনই পুলিশ স্টেশনে কল করে আর সেই মহিলা অফিসারের কাছে বাকি 15 ভরি স্বর্ণ কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। কিন্তু অফিসারের ভাব তো ছিল অন্য লেভেলের, তাই সে বিক্রমকে বলতে থাকে যে সে তার কাছে কোনো কথার কৈফিয়ত দিতে বাধ্য না। কথা শুনে বিক্রমের মাথা খারাপ হয়ে যায়। সে তখনই বিভিন্ন জায়গায় কল করে তাদের লোকেদেরকে একত্রিত করে আর পুলিশ স্টেশনের সামনে গিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। পুলিশ তখন তাদের কাছে জিজ্ঞেস করে তারা কি কারণে এসেছে। তারা জানায় তাদের এই পুলিশ স্টেশনে দুর্নীতি হয়, কিন্তু পুলিশ তো কিছুতেই এতগুলো লোককে শান্ত করতে পারছিল না। এরপর দেখানো হয় বিক্রম তখন সিনিয়র অফিসারের সাথে দেখা করে। অফিসার বিক্রমের পরিচয় জানতে পেরে তার কাছে ক্ষমা চায় আর বলে যে সে কি করলে এখান থেকে সবাইকে নিয়ে চলে যাবে। বিক্রম তখন তাকে বলে যে সে খুব ভালো করেই জানে বাকি 15 ভরি স্বর্ণ তাদের কাছে রয়েছে, তো সে যেন তাকে সেটা দিয়ে দেয়। আর তাছাড়া এই বাইরের লোকগুলোকে সরানোর জন্য তাদেরকে টাকা দিতে হবে, এটাও যেন তারা আলাদা করে দিয়ে দেয়। অফিসার তখন তার কথা মতো স্বর্ণ এবং আরো টাকা দিয়ে দেয়। কিন্তু বিক্রম বেরিয়ে এসে শঙ্করকে বলতে থাকে যে অফিসার আসলেই তাদের 15 ভরি স্বর্ণ খুঁজে পায়নি, আর না পাওয়ার বদলে তারা কিছু টাকা দিয়েছে যাতে করে শঙ্কর তার মুখ বন্ধ রাখে। তো স্বর্ণ না পাওয়ার থেকে এই টাকাগুলো পাওয়া ভালো, তাই শঙ্কর তার কথা মতো টাকাগুলো রেখে দেয়। কিন্তু বিক্রম বেরিয়ে আবার বলতে থাকে যে লোকগুলো এখানে শঙ্করের সাহায্য করার জন্য এসেছিল, তাই শঙ্করের উচিত হবে পুলিশদের কাছ থেকে পাওয়া ঘুষের টাকাগুলো এই লোকেদেরকে দিয়ে দেওয়া, তাহলে তারও কোনো পাপ হবে না। শঙ্কর তার এই চালাকি একেবারেই বুঝতে পারছিল না। সে তো তার কথা মতো টাকাগুলো আবারও দিয়ে দেয়। বিক্রম তখন খুব সুন্দর করে তার লোকেদেরকে নিয়ে আর পকেটে 15 ভরি স্বর্ণ নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখানো হয় আরো কয়েক মাস ধরে তাদের এই কেসের শুনানি চলতে থাকে। বিচারক প্রতিদিন কোনো না কোনো বাহানা দিয়ে একটার পর একটা ডেট দিতে থাকে। শঙ্কর আর স্বপ্নাকে প্রতিবার বিক্রম আশ্বাস দেয় যে এরপরের ডেটে সে তাদেরকে তাদের স্বর্ণ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে, কিন্তু প্রতিবার তারা নিরাশ হয়ে ফিরে আসে। এদিকে তাদেরকে বিক্রমের বিল দিয়ে যেতে হয়। তাছাড়া তারা প্রায়
প্রতিদিন বিরিয়ানির হোটেলে গিয়ে বিরিয়ানি খায়, সেই বিলও শঙ্করকেই দিতে হয়। এভাবেই মাসের পর মাস তারা অনেক টাকা খরচ করে ফেলে। স্বপ্না তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার বাবা কিছুতেই হার মানে না। সে স্বপ্নাকে বলতে থাকে যে তার মনে হচ্ছে পরের দিন তারা ঠিকই স্বর্ণ পেয়ে যাবে, কিন্তু স্বপ্না তাকে বলে যে সে যেন আর আশা রাখাটা বন্ধ করে দেয়, কারণ তার মনে হয় না যে তারা আর কোনোদিন স্বর্ণ পাবে। এই বিক্রম এবং তার লোকেরা তাদেরকে স্ক্যাম করছে। বিরিয়ানির জন্য তারা 2 লক্ষ টাকার বিল দিয়েছে, তাছাড়া তাদের প্রতিদিনের ফিস তো আছেই। সে আর এই কেস লড়তে চায় না। সে তার বাবাকে আর এভাবে মানুষের দ্বারা বোকা হতে দেখতে পারবে না। এই বলে সে অনেক কান্নাকাটি করতে থাকে। তার বাবা তখন তাকে কোনো মতে শান্ত করে আর বলে যে সে কালকে ঠিকই তাদের গোল্ড ফেরত পাবে। এরপরই দেখা যায় দৃশ্য চলে যায় পরের দিন। শঙ্কর একাই আদালতে যায়, আর তখন দেখা যায় সেখানেই সেই সাক্ষী দেওয়ার জন্য পুলিশ অফিসার চলে এসেছিল। তাছাড়া আদালতে তখন শঙ্করের স্বর্ণ প্রদান করা হয়, আর এতে শঙ্কর অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো ভেবেছিল সত্যি সত্যি আজকেই সে তাদের স্বর্ণ ফেরত পাবে, কিন্তু তখনই কেউ একজন এসে বিচারকের কানে কানে কিছু একটা বলে। বিচারক বলতে থাকে যে এই কেসের শুনানি পরবর্তী দিন দেওয়া হবে। এই কথা শুনে তখন শঙ্কর আর চুপ থাকতে পারে না। সে বিচারককে বলতে থাকে যে তার সামনেই তো তার স্বর্ণ রয়েছে, সে যেন এসব তার হাতে দিয়ে এখান থেকে চলে যায়। তারা তার সাথে প্রতিদিন অনেক অন্যায় করেছে। তার মেয়ে অনেক বেশি অসুস্থ, তার চিকিৎসা অনেক তাড়াতাড়ি করতে হবে, কিন্তু তাদের কারো অন্যের প্রতি কোনো মায়া নেই। তাই নিজেদের মতো নিজেদের স্বার্থ মতো একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে তারা। আজ যখন স্বর্ণ তার সামনে রয়েছে, তারপরেও সে সেটা তার হাতে দিচ্ছে না। সে তখন অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। বিচারক তখন বিক্রমকে তাকে সামলাতে বলে আর নিজে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বাইরে গেলে শঙ্কর বিক্রমের উপর চিৎকার করতে থাকে, তাকে বলতে থাকে যে তারা তাদের টাকা খেয়ে গিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। বিক্রমের একজন লোক তখন শঙ্করকে একটা চড় মারে। এরপর বিক্রম শঙ্করকে বলতে থাকে যে সে তার জন্য অনেক কিছু করেছিল, আর আজকেও বিচারক সে বিক্রমের ক্লায়েন্ট বলে তাকে জেলে ভরেনি। তাই বিক্রম এখন আর তার কেস লড়বে না, আর সে দেখে নিবে যে তার কেস কে নেয়। বেচারা শঙ্কর তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন ওই মন্দিরের পাশে গিয়ে বসে থাকে। সেই সময় একটা লোক তার কাছে আসে আর বলতে থাকে যে সে 30 বছর আগে এখানে একটা কেস নিয়ে এসেছিল। তার পরিবার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেখানে কিছু মানুষ ধারণা করে যে সেও মারা গেছে। এর জন্য তার নামে ডেথ সার্টিফিকেট বের করে ফেলে, আর তার সমস্ত সম্পদ নিয়ে নেয় নিজেদের ভোগ বিলাসের জন্য। তখন সে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য 15 বছর ধরে কেস লড়ে গেছে, কিন্তু এই আদালতে কেউ তাকে বিচার এনে দিতে পারেনি। 15 বছর ধরে আদালতে আসতে আসতে তার অভ্যাস হয়ে গিয়েছিল। এজন্য সে এখানেই যে ছোটখাটো কাজ পায় সেগুলো প্রতিনিয়ত করতে থাকে। সে শঙ্করকে বলতে থাকে যে সে যেন সুষ্ঠু বিচার পাওয়ার আশা ছেড়ে দেয়, কারণ এই আদালতে সুষ্ঠু বিচার কখনোই হয়নি। শঙ্কর আরো বেশি ভেঙে পড়ে তখন, কিন্তু সেই সময় তার নজর যায় কারুপ্পার মূর্তির উপর। সে তখন আর কোনো উপায় না পেয়ে মরিচ বেটে তার কাছে অর্পণ করে আর প্রার্থনা করে যেন সে তার কেসটা জিতে যায়। তো এরপর আমাদেরকে দেখানো হয় উকিল বিক্রম একটা ক্লাবে গিয়েছিল, সেখানে তার দুর্নীতি করে কামানো টাকা উড়ানোর জন্য। কিন্তু তখনই সেখানে দেবতা কারুপ্পার আগমন হয়, কারণ তার কাছে একজন অসহায় বাবা প্রার্থনা করেছিল। তাকে তো সেটা রাখতেই হতো। তো সে এসেই সেখানে থাকা সবাইকে চরম শাস্তি দিতে থাকে। এরপর সে আসে বিক্রমের কাছে। বিক্রম প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু যখন দেবতা তাকে নরকের কিছু দৃশ্য দেখায় তখন সে বুঝতে পারে যে স্বয়ং দেবতা তার সামনে এসেছে। তখন সে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে যে সে তার সামনে কেন আসলো। দেবতা তাকে জানায় তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, সে তাকে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করানোর জন্য এসেছে। সে একজন বাবা এবং তার মেয়ের সাথে অনেক খারাপ করেছে, তাকে তো এখন প্রায়শ্চিত্ত করতেই হবে। তখন বিক্রম বলতে থাকে যে আরে এই কথা, সে কালকে গিয়ে বিচারকের অ্যাসিস্ট্যান্টকে কিছু টাকা খাওয়াবে, এরপর বিচারকের সাথে দেখা করে তাকে খুশি করে দিবে। তখন বিচারক শঙ্করের পক্ষেই রায় দেবে। এসব শুনে দেবতা তাকে বলতে থাকে যে তার এত বড় সাহস যে সে তার সামনে দুর্নীতি করার কথা বলছে। বিক্রম তখন হেসে বলতে থাকে যে দুর্নীতি ছাড়া তো শঙ্করের বিচার পাওয়ার কোনো পথই নেই। তাদের আদালতে পদে পদে টাকা খাওয়ানো লাগে, তারপর গিয়ে কাজ হয়, এছাড়া তো কোনো কাজই হয় না। তার এসব কথা শুনে দেবতা তখন অনেক বেশি রেগে যায়। সে বিক্রমকে উল্টো করে আগুনের উপর ধরে রাখে। বিক্রম তো তখন তার কাছে অনেক করে ক্ষমা চাইতে থাকে। সে তাকে আবারও সোজা করলে বিক্রম বলে যে সে সত্যি কথাই বলছে, একজন সাধারণ মানুষের পক্ষে এই আদালতে সৎভাবে বিচার আদায় করা সম্ভব না। দেবতা চাইলে নিজে মানুষ হয়ে তাদের আদালতে আসুক আর শঙ্করকে বিচার দেওয়ার চেষ্টা করুক। যদি সে তাকে সৎ পথে বিচার দিয়ে দিতে পারে তাহলে সেই দিন সে বিক্রমকে আগুনে জ্বালিয়ে দিতে পারবে। তার এই কথা শুনে তখন দেবতা এই কাজ করার জন্যই রাজি হয়ে যায়। সে বলতে থাকে যে তার
জায়গায় কেউ কখনো আর দুর্নীতি করতে পারবে না। ওই আদালতে যেন কখনো দুর্নীতি না হয় সে সেই ব্যাপারটাই নিশ্চিত করবে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদের দেখানো হয় দেবতা সত্যি সত্যি একজন মানুষ রূপে আদালতে উকিল সেজে আসে। এরপর সেই শঙ্কর এবং স্বপ্নার কাছে গিয়ে তাদের সাথে দেখা করে, আর তাকে দেখেই তারা কেন যেন তাদের বিশ্বাস ফিরে পায়। তারা আদালতের ভেতরে যায়। তখনই সেখানে দেবতার সাথে দেখা হয় বিক্রমের। সে তো তাকে দেখেই চিনতে পেরে যায় আর এই আদালতে ওয়েলকাম জানায়। যাক, এরপরই শুরু হয় আদালতের সময়। কোর্টরুমের মধ্যে প্রবেশ করেই দেবতার তো মাথা নষ্ট হয়ে যায়, কারণ এইদিকে কেউ ক্রিমিনালের সাথে সেলফি তুলছে, আবার অন্যদিকে সবাই কোর্টে তাদের পিটিশন প্রস্তাব করতে ব্যস্ত। আবার কেউ যারা এখানে বিচার চাইতে এসেছে তাদেরকে মূল্য দিচ্ছে না। এমনই সবকিছু দেখে দেবতা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরই দেখানো হয় তাদের কেসের শুনানি যখন শুরু হয়, তখন দেবতার পাশাপাশি শঙ্করের কেস নিয়ে আরো 3 জন পিটিশন দরখাস্ত করেছিল বিচারকের কাছে। এটা দেখে দেবতার এর কারণ বুঝতে পারছিল না। তখন 4 জন উকিল এই কেসের জন্য লড়াই করতে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলে, কিন্তু সে তো আজকের শুনানি এখানেই শেষ করে দেয় আর পরবর্তী একটা ডেট দিয়ে দেয়। এরপর দেখানো হয় দেবতা কোর্টরুম থেকে বেরিয়ে আসে। তখন বাইরে আমরা একটা মহিলাকে দেখি। সে তার উকিলের কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে তার কাছে এতদিন তার কেসের জন্য অনেক প্রমাণাদি দিয়েছে, কিন্তু সে বিচারকের সামনে কোনো কিছুই এতদিন প্রেরণ করেনি। তাই সে যেন তার কেসের ফাইলগুলো তাকে ফেরত দিয়ে দেয়, সে অন্য কোনো উকিল খুঁজে নিবে। কিন্তু আমরা তখন জানতে পারি সে উকিল ছিল বিক্রমের দলে, আর তারা ছিল অনেক ভয়ঙ্কর, একদম গুন্ডা টাইপের। তাই সে যখন তার কাছ থেকে কেসের ফাইল নেওয়ার চেষ্টা করে তখন সে প্রথমে তো তাদের গাড়ি উড়িয়ে দেয়। তাছাড়া একজন ওই মহিলাকে সাহায্য করার জন্য এসেছিল, তারা তাকেও ভয় পাইয়ে দেয়, যার জন্য সে কোনো মতে সেখান থেকে চলে যায়। এরপরই সেখানে বিক্রম আসে। সে তার লোকের কাছ থেকে ওই মহিলাটার কেসের ফাইলগুলো নিয়ে নেয় আর একটা লাল কালারের স্কার্ফ দিয়ে বেঁধে সেটা মাটিতে ফেলে দেয়। এরপর সব উকিলের দিকে উদ্দেশ্য করে বলতে থাকে যে কারো কি সাহস আছে এই লাল কালারের স্কার্ফ খুলে এই মহিলার কেস নিজের হাতে নেয়ার। তখন সবাই কেন যেন ভীষণ ভয় পেয়ে যায়, কেউ আর এগিয়ে আসে না। দেবতা এই সব কিছু দেখে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি। তখনই তার কাছে আসে উকিল কবিতা। সে এসেই তাকে বলতে থাকে যে সে এখানে নতুন এসেছে, তো এই জন্য সবকিছু বুঝতে পারছে না। কিন্তু এই বিক্রমের দলের অনেকগুলো উকিল আছে যারা কিনা বিভিন্নভাবে অসহায় মানুষের কেস নিয়ে তাদেরকে দিনের পর দিন ঝুলিয়ে রাখে, যাতে করে তাদের থেকে বেশি টাকা কামাতে পারে। এরপর কেউ যদি তাদের কাছ থেকে কেসের ফাইল নিয়ে নিতে আসে, তখনই তারা এমন লাল কালারের কাপড় দিয়ে বেঁধে ফাইলটা মাটিতে ফেলে দেয়। আর ওই ফাইল তো কেউ নেওয়ার সাহস করবে না, কারণ যদি কেউ সেটা নেয় তাহলে তারা সেই উকিলের জীবন ধ্বংস করে দিবে। এভাবেই তারা তাদের কর্তৃত্ব খাটাচ্ছে এখানে। তো এইসব কথা বাদ দিয়ে সে দেবতাকে বলতে থাকে যে তার সাথে যেই 3 জন উকিল আদালতে পিটিশন নিয়ে ঝামেলা করেছিল তারা বিক্রমদের তুলনায় অনেক কম ঝামেলাকারী। তারা এমন নতুন উকিল আসলে পিটিশন নিয়ে ঝামেলা করে থাকে। বিক্রম যদি তাদের কাছে গিয়ে 500 থেকে 1000 টাকা দেয় তাহলে তারা তাদের পিটিশন ফেরত নিয়ে নিবে। দেবতা তখন কবিতার কাছে সেই 3 জন এখন কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। কবিতা তখন তাকে উকিলদের রেস্টরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রথমে দেবতা বেশ ভালোভাবে তাদেরকে পিটিশন তুলে নেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু তারা তো অনেক টাকা খাওয়ার পরিকল্পনা করে রেখেছিল, এজন্য তারা কিছুতেই পিটিশন নিতে চাচ্ছিল না। ঠিক তখনই দেবতা তাদের টেবিলের উপর হাত দেয় আর পুরো রুম সেখানেই যেন স্তব্ধ হয়ে যায়। এটা দেখেই তো কবিতা তখন বুঝতে পারে যে এই লোকটা কোনো সাধারণ লোক না, সে হলো স্বয়ং দেবতা। তো দেবতা তখন তাকে ইশারা করে যেন সে ওই উকিলের ফাইল থেকে পিটিশন নিয়ে সেটাকে ছিঁড়ে ফেলে। কবিতাও তার কথা মতো সেটা করে। এরপরই দেবতা বেরিয়ে আসে আর রুমের সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। কিন্তু এই সবকিছু বাইরে থেকে বিক্রম তাদেরকে করতে দেখে নিয়েছিল, এই জন্য সে দেবতা বেরিয়ে আসলে তাকে বলতে থাকে যে এভাবে সে নিজের শক্তি প্রয়োগ করে কেন তার স্বার্থ হাসিল করছে। তাদের তো কথাই হয়েছিল যে তাকে এখানে সাধারণ মানুষের মতো এসে শঙ্করকে তার কেসে জিতিয়ে দিতে হবে, তার কোনো স্পেশাল পাওয়ার সে ইউজ করতে পারবে না। এই বলে সে তখনই দেবতার হাত ধরে তার কাছ থেকে এই ওয়াদা নিয়ে নেয়। এরপর দেখানো হয় তারা সবাই আদালত থেকে বাসায় ফিরে যাবে। তখনই ট্রেনের কাছে কবিতা দেবতার সাথে দেখা করার জন্য আসে আর তাকে বলতে থাকে যে সে বিশ্বাসই করতে পারছে না যে স্বয়ং দেবতা তার সামনে। তো সে তার কাছে কিছু প্রার্থনা করতে চায়, আর সেটা হলো তাদের আদালতের অবস্থা খুবই খারাপ। প্রতিদিন সিলিং ভেঙে পড়ে বা কারেন্টের লাইনে সমস্যা হয়। তাছাড়া যে সিঁড়ি দিয়ে মানুষ ওঠানামা করে সেই সিঁড়িতে 10 জনের বেশি একসাথে ওঠা যায় না, যদি এর বেশি ওঠে তাহলে সেটা ভেঙে পড়বে। তাই সে চায় তাদের আদালত যেন একদম 5 স্টার হোটেলের মতো হয়ে যায়, সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকবে, একদম সবকিছু মডার্ন হবে। আর তাদের
আদালতের সবগুলো উকিল সবসময় মিথ্যা কথা বলে, তাই তারা যখন মিথ্যা কথা বলার চেষ্টাও করবে তখন যেন তাদের মুখ বেঁকে যায়, তারা যেন কিছুতেই মিথ্যা কথা বলতে না পারে। আর তাদের আদালতে প্রায় 27,000-এর মতো কেস এখনো ঝুলে আছে। এসব কেসগুলো যেন সমাধান হয়ে যায়। তো দেবতা তার সব প্রার্থনাগুলো মনোযোগ দিয়ে শোনে, কিন্তু কিছুই বলে না। এরপর দেখানো হয় তারা ট্রেনে উঠে পড়ে, কিন্তু সেখানে বিক্রমের লোকেরা আসে শঙ্করের এই নতুন উকিলকে শাসানোর জন্য। কিন্তু দেবতা বিক্রমকে কথা দিয়েছিল যে সে তার শক্তি ব্যবহার করবে না, তাই তখন সে তাদের সব উস্কানিমূলক কথা ইগনোর করতে থাকে। এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে নিজেরাই সেখান থেকে চলে যায়। কবিতা তখন দেবতার কাছে জিজ্ঞেস করে সে তাদেরকে উচিত শিক্ষা কেন দিল না। দেবতা তাকে মাথা নেড়ে বলে সে এমনটা করতে পারবে না। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে শঙ্কর আর স্বপ্নাদের বাসায় চলে যায়। সেখানে গিয়ে তারা খাবার খেতে থাকে। স্বপ্না তখন খাবার না খেলে কবিতায় ব্যাপারটা খেয়াল করে। সে তার কাছে যায় আর বলতে থাকে যে তার কি এই খাবার পছন্দ হচ্ছে না, সে কি তার জন্য আদালতের পাশের ওই ফেমাস বিরিয়ানি অর্ডার করবে। স্বপ্না তখন বলে যে সে ওই বিরিয়ানির কথা জানে, আর সেখানেই এই গত কয়েক মাসে তাদের 2 লক্ষ টাকা বিল এসেছে, কিন্তু একবারও সে নিজে বা তার বাবা সেই বিরিয়ানি ট্রাই করেনি। সবসময় তার অন্যান্য উকিলদের জন্যই বিল দিয়ে গেছে। তাই তার ইচ্ছে আছে যেদিন এই সবকিছু ঠিক হয়ে যাবে, সেও সুস্থ হয়ে যাবে, তখন তার বাবাকে নিয়ে হোটেলে যাবে আর মন ভরে বিরিয়ানি ট্রাই করবে। এই কথা শুনে দেবতার বুকের মধ্যে ছাড়খাড় হতে থাকে যে কিভাবে অসহায় মানুষদের সাথে বাকিরা অন্যায় করে যাচ্ছে। তাছাড়া স্বপ্না এটা বলতে থাকে যে তার মনে হয় না তারা কোনোদিন তাদের স্বর্ণগুলো ফেরত পাবে। এই স্বর্ণ নিয়ে তাদেরকে কতটাই না ঝক্কি পোহাতে হচ্ছে। এই সব কথা শুনে কবিতা তাকে আশাহত হতে মানা করে আর বলতে থাকে যে তারা তো সোনা চুরি হয়ে যাওয়ার পরে সেগুলো চোরের কাছ থেকে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিল, কিন্তু ঠিকই পুলিশ তাদের জন্য সেটা খুঁজে বের করেছিল, তাই না? তাহলে এখন তারা আদালতের কাছ থেকেও সোনা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, তারা যেন চিন্তা না করে। এই কথা শুনে স্বপ্না কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে যে পুলিশ তাদের সোনা খুঁজে দিতে সক্ষম হয়নি। আসলে যেদিন পুলিশ সবগুলো চোরকে ধরে এনেছিল আর তাদেরকে বলেছিল যে তাদের সোনা চোরকে খুঁজে বের করতে, তখন শঙ্কর তাদের মুখ দেখেনি, এর জন্য সে বলতে পারেনি যে আসল চোরকে। কিন্তু সে ছিল অনেক অসহায়, এই জন্য সে সবগুলো চোরকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার মেয়ের অবস্থা অনেক বেশি খারাপ, দ্রুত তার অপারেশন করাতে হবে, আর এর জন্য সোনাগুলো অনেক বেশি প্রয়োজন, তারা যেন দয়া করে তাদের সোনাগুলো ফেরত দিয়ে দেয়। এই কথা শুনে সেখানে থাকা দুজন চোরের মন নরম হয়ে যায়। তারা আর কোনো কিছু না ভেবে তাদের দোষ স্বীকার করে নেয় আর সোনা তখনই পুলিশের হাতে তুলে দেয়। তারা তো সবগুলো সোনাই দিয়েছিল, কিন্তু পুলিশ সেখান থেকে 15 ভরি স্বর্ণ নিজেদের কাছে রেখে দেয়। তাদের কষ্টের কথা শুনে সেই চোরদের মন গলে গিয়েছিল, কিন্তু যারা মানুষকে বিচার দেওয়ার কাজ করে তাদের মন গলল না। এই সব কথা শুনে দেবতা চুপ করে থাকে, কারণ তার তো আর কিচ্ছু বলার নেই। দৃশ্য চলে যায় এর পরের দিন। তারা আবারও আদালতে যায়। সেখানে বিচারকের সামনে দেবতা তার সবগুলো ফাইল প্রেরণ করে আর বলতে থাকে যে এই কেস অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যদি না বিচারক কেসের মাঝখানে ভ্যাকেশনে চলে যেত। তো আজকে সমস্ত সাক্ষী প্রমাণ তার সামনে আছে, সে যেন শঙ্করের সোনা তাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু ভ্যাকেশনের কথা শুনেই বিচারকের মাথা গরম হয়ে যায়। সে তখন ইচ্ছে করেই ঝামেলা বের করার চেষ্টা করতে থাকে। সে কিচ্ছু না পেয়ে স্বপ্নাকে বলতে থাকে যে সে আদালতে এরকম হাতাকাটা জামা পরে কেন এসেছে, এটা তো আদালতের সম্মানহানি হয়। সে আরো বিভিন্ন আজে বাজে মন্তব্য স্বপ্নাকে নিয়ে করতে থাকে। এক পর্যায়ে স্বপ্না আর নিজেকে চুপ রাখতে পারে না। সে বিচারককে বলতে থাকে যে তারা যদি তার হাতাকাটা জামার দিকে লক্ষ্য না করে মানুষকে ন্যায় বিচার দেওয়ার দিকে লক্ষ্য দিত, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত। এছাড়াও সে বিচারককে আরো অনেক কথা শোনাতে থাকে। এক পর্যায়ে সে রেগে মেগে সেখান থেকে উঠে যায় আর স্বপ্নাকে একদিন জেল কাটানোর নির্দেশ দেয়। মানে ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করে মানুষ, তাই না? তাদের যেন কিচ্ছু যায় আসে না, শুধু ক্ষমতা জাহির করতে হবে। স্বপ্নার শঙ্কর তো তখন একদমই ভেঙে পড়ে। তারা এসেছিল ন্যায় বিচার পেতে, উল্টো তাদেরকেই জেলের মধ্যে ভরা হচ্ছে। স্বপ্না তখন চুপচাপ জেলের মধ্যে বসেছিল, কিন্তু হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। বেচারি তো আগে থেকে অসুস্থ ছিল, আর এসব দেখে দেবতা সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জানানো হয় তার 90% লিভার নষ্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তার অপারেশন করাতে হবে।
না হলে তাকে বাঁচানো সম্ভব না। শঙ্কর তো এসব শুনে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ তার মেয়েটা তার খুব আদরের। এবার সে না পেরে তাদের আত্মীয় স্বজনকে কল করে, সবার কাছে টাকা চাইতে থাকে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করছিল না, কেউ রাজি হচ্ছিল না একটু পয়সা দিয়ে মেয়েটাকে সহায়তা করতে। দেবতারও তো বিক্রমের সাথে ওয়াদার জন্য হাত পা বাঁধা ছিল, সে কিছু করতে পারছিল না। সে তখন কবিতাকে সাথে নিয়ে তাড়াতাড়ি বিচারকের কাছে যায় ক্ষমা চাওয়ার জন্য আর তাদের স্বর্ণ ফেরত দেওয়ার কথা বলার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরও দেখা যায় বিচারক তাদের সাথে দেখা করতে চায় না আর তাদেরকে আদালতে এসে কথা বলার জন্য বলে। পরদিনই তারা আদালতে চলে যায়। দেবতা তার কাছে সমস্ত কিছু আবারও প্রেরণ করে আর তার কাছে ক্ষমাও চায়। তারপরে ফাইনালি সোনা শঙ্করের হাতে তুলে দেওয়া হয়। শঙ্কর তো তখন ভীষণ খুশি হয়ে যায়। সে সেটা নিয়ে দ্রুত হসপিটালে যাবে, তখনই হসপিটাল থেকে তার কাছে কল আসে আর সে যেটা জানতে পারে তা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অর্থাৎ যার জন্য এতদিন সে এত কিছু করলো, এত যুদ্ধ করলো, সেই স্বপ্নাকেই আর বাঁচানো সম্ভব হয়নি, সে মারা গেছে। এই কথা শুনেই তো শঙ্কর একদম পাগলের মতো হয়ে যায়। তখন তার হাতে সোনা দেখে আদালতের লোক বলে সে তো ফাইনালি তার কেস জিতে গেছে। তখন সে রেগে মেগে তার মুখে সেই স্বর্ণগুলো ছুঁড়ে মারে আর বলে যে হ্যাঁ, সে জিতে গেছে আর জিতে যাওয়ার জন্য তার মেয়ে মারা গেছে। এই বলে সে কাঁদতে কাঁদতে আদালতকে ধিক্কার জানাতে জানাতে সেখান থেকে বেরিয়ে আসে। তার সামনে তখন দেবতা আসলে সে তাকে বলে যে সেও তো কিছুই করতে পারলো না, তারা কেউ সম্মানের যোগ্য না, তারা তো সবাই পশুর থেকেও খারাপ। দেবতা তখন খুব কাঁদতে থাকে। এরপরই তার কাছে বিক্রম আসে আর বলতে থাকে যে দেবতা হয়ে সে কোনো কিছুই থামাতে পারলো না। বিক্রম তো আগেই বলেছিল যে তাদের আদালতে স্বয়ং দেবতা আসলেও কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। আর তাছাড়া বিক্রম যদি শঙ্করের কেস নিয়ে থাকতো তাহলে হয়তো তাদেরকে কিছুদিন ঝুলিয়ে রাখতো, কিন্তু স্বপ্নাকে সে কখনো মরতে দিত না। এই কথা বলেই সে তখন সেখান থেকে চলে যায়। দেবতা তখন অনেক অসহায় ফিল করতে থাকে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরই দেখানো হয় সে রাত পর্যন্ত আদালতের বাইরেই বসেছিল। তখন সে দেখতে পায় ওই মহিলাটিকে, যে কিনা এর আগেও বিক্রমদের কাছ থেকে তার কেসের ফাইল নেওয়ার চেষ্টা করেছে। সে আবারও তাদের কাছে যায় আর অনেক অনুরোধ করে বলতে থাকে যে তারা যেন তার কেসের ফাইলটা ফেরত দিয়ে দেয়, কিন্তু তখন লোকটা সেটাকে আবারও লাল কাপড়ে বেঁধে নিচে ফেলে দেয় আর বাকি উকিলদের উদ্দেশ্য করে বলতে থাকে যে কার সাহস আছে এই ফাইল নেওয়ার। তখনই সেখানে দেবতা এগিয়ে আসে আর ফাইলটা তুলে নেয়। সবাই তখন তার উপর আক্রমণ করে, কিন্তু দেবতার সাথে তো তারা কখনোই পারবে না, তাই সে তাদেরকে মারতে মারতে একেবারে নাজেহাল করে দেয় আর এক পর্যায়ে সবগুলোকে পরাস্ত করে। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় কবিতা ঘুমিয়েছিল, তার স্বপ্নের মাঝেই দেবতা তার কাছে আসে আর তার হাতে সেই মহিলাটির কেসের ফাইল দিয়ে দেয়, অর্থাৎ সে তাকে কেস লড়ার জন্য বলে। কবিতা দেবতার কথা কখনোই ফেলতে পারবে না, তাই সে কেসটা নিজের হাতেই নিয়ে নেয়। এর পরদিন সে ওই মহিলাটির সাথে দেখা করে, তার নাম হলো কল্পনা। সে তার কাছে তার সাথে কি হয়েছিল সেটা জিজ্ঞেস করে। কল্পনা বলতে থাকে যে সে একজন মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট ছিল। প্রথম থেকেই তার আচরণ তার কাছে অস্বাভাবিক লাগতো। সে তাকে বিভিন্ন সময় স্পর্শ করার চেষ্টা করত, কিন্তু সে তার বাবার বয়সী ছিল, এর জন্য কল্পনা খুব একটা মাথা ঘামায়নি। তবে একদিন সুযোগ পেয়ে সে তার শ্লীলতাহানি করে আর তাকে হুমকি দিতে থাকে যে সে যদি এ ব্যাপারে কাউকে জানিয়ে দেয় তাহলে সে তার পরিবার এবং তাকে ধ্বংস করে দিবে। কল্পনা তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে 5 বছর ধরে নিজের মধ্যেই এই পুরো ব্যাপারটা লুকিয়ে রাখে। এরপর অনেক সাহস জুগিয়ে সে পুলিশের কাছে যায় আর তার কেসটা ফাইল করে। প্রথমে তো পুলিশ তার কেসই নিতে চাচ্ছিল না, সে তখন কোনোভাবে লোকজন ম্যানেজ করে তার কেসটা লিখিয়ে নেয়। এরপরই সেটা আদালতে পাঠানো হয়। লোকেদের কথা শুনে সে বিক্রমের একজন উকিলকে তার জন্য বেছে নিয়েছিল, কিন্তু সে তাকে শুধুই ঘোরাতে থাকে, তার কাছ থেকে টাকার পর টাকা নিতে থাকে, কিন্তু তাকে ন্যায় দেয়াতে সক্ষম হয় না। কবিতাই সবকিছু শুনে তাকে বলে যে সে তার ন্যায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সে যেন কোনো চিন্তা না করে। এরপরই দেখা যায় কল্পনার কেসের শুনানি শুরু হয়। তখন বিক্রম কবিতার অপোজিশন পার্টি হিসেবে সেখানে আসে। কবিতা প্রথমে সব ধরনের সাক্ষ্য প্রমাণ সেখানে প্রস্তাব করতে থাকে আর যেগুলো একদম ভ্যালিড ছিল, কিন্তু এটাতে কোনো কাজ হবার ছিল না, কারণ বিক্রম আর বিচারক একই দলে ছিল। তাই বিক্রম যখন বিভিন্ন মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বিচারককে বলতে থাকে তখন সেগুলোই সে মেনে নিতে থাকে। কিন্তু বিক্রম মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে লক্ষ্য করে যে সে কেন যেন কোনো মিথ্যা কথা বলতে পারছে না, তার মুখ বাঁকিয়ে যাচ্ছে, তার মুখ থেকে তো শুধু সত্যি কথা বের হচ্ছে। আর এমনটা হতে থাকলে সে নিজের উপর কন্ট্রোল এক পর্যায়ে একেবারে হারিয়ে ফেলে। আর এরপরই সে মন্ত্রীর সকল কুকর্মের কথা, এমনকি
বিচারকের দুর্নীতির ব্যাপারেও বলে দিতে শুরু করে। এগুলো দেখে কবিতার তখন মনে পড়ে যায় যে সে দেবতার কাছে প্রার্থনা করেছিল যে যেন কোনো উকিল মিথ্যা কথা বলার আগে তাদের মুখ বাঁকিয়ে যায়, আর ঠিক তেমনটাই হচ্ছে। বিচারক তো এটা দেখে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। আরো অনেক কিছু বের হওয়ার আগে সে পুলিশদেরকে দিয়ে বিক্রমকে সেখান থেকে বের করে দেয়। বিক্রমও তখন সেখান থেকে বের হয়ে যায় আর দেখে যে সেখানকার সবগুলো উকিল একই কাজ করছিল, অর্থাৎ যারা যারা মিথ্যা কথা বলছিল তারা সবাই হঠাৎ করে সত্যি কথা বলতে শুরু করে, আর যার জন্য তারা সবগুলো কেস হেরে যায়। সবগুলো উকিলকে ধরে ধরে তাদেরকে যারা টাকা দিয়েছিল তারা আচ্ছা মতো মারধর করতে থাকে। এবার একদম উচিত শিক্ষা হয়েছে তাদের। বিক্রমের সামনে তখন দেবতা আসে আর বলতে থাকে যে আজ সবাই সুষ্ঠু বিচার পেয়েছে, তাই না? কিন্তু এমনটা তো তাদের আদালতে দেবতার স্বয়ং আসলেও সম্ভব ছিল না। এটা এখন কিভাবে সম্ভব হলো? বিক্রম তখন একেবারেই বাকরুদ্ধ হয়ে যায়। তার কাছে তো বলার মতো কিছুই ছিল না। সাধারণ মানুষ হয়ে সে দেবতার সাথে চ্যালেঞ্জ করতে গিয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল দেবতা চাইলে সবই পারে। শুধুমাত্র তার কথা রাখার জন্য সে কয়টা দিন চুপ করেছিল, কিন্তু আর নয়। বিক্রম তখন খুব ভালো করেই বুঝতে পারে যে সে স্বয়ং দেবতার সাথে পাঙ্গা নিয়েছে, তার জন্য যে তা এত বেশি সহজ হবে না। এরপর আমাদের দেখানো হয় দেবতা সবাইকে নিয়ে তার এই জিতের উৎসব সেলিব্রেট করতে থাকে। এরপরই দেখা যায় বিক্রম বিচারকের কাছে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো তার সাথে কোনো রকম কথাই বলতে চায় না, কারণ ভরা মজলিসে বিক্রম তার সব ভান্ডা ফুঁড়ে দিয়েছে, যার কারণে সে অনেক বেশি ঝামেলায় পড়ে যায়। মিডিয়া তো তার পিছুই ছাড়ছিল না, তাছাড়া সবাই মিলে তার পেছনেই পড়ে গিয়েছিল, কারণ বিক্রম তার ব্যাপারে অনেক কথা আদালতের মধ্যে বলেছিল। সে তো এখন আরো বিক্রমকে সামনে পেলে তাকে খুন করে ফেলতে পারে, এতটাই রেগে ছিল সে। এদিকে আমাদেরকে দেবতাকে দেখানো হয় সে কবিতার সাথে মিলে রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে কবিতা বলতে থাকে যে সে তার একটা ইচ্ছা তো পূরণ করেছে, আর একটা ইচ্ছা হলো 27,000 কেস যেগুলো এখনো ঝুলে আছে সেগুলো যেন সলভ হয়ে যায়। আর তাছাড়া এই কেসগুলো সলভ হওয়ার পরে তো কোনো সমাধান হবে না, কারণ প্রতিদিন আদালতে সেকেন্ডে সেকেন্ডে কেস ফাইল হতে থাকে। তখন দেবতা এসব শুনে বলতে থাকে যে তার এই শহরে কেউ খারাপ কাজ করতেই পারবে না। তারা যখনই কোনো খারাপ কাজ করতে যাবে সেটা কোনো ভালো কাজে পরিণত হয়ে যাবে, আর যদি কোনো ক্রাইম নাই হয় তাহলে পুলিশ স্টেশনে কেস ফাইল করাও হবে না, আর আদালতেও কোনো বিচার চাওয়ার জন্য কেউ আসবে না। এই বলে দেবতা তখন হাতে তুড়ি মারলে সেই শহরের সব কিছু পাল্টে যায়। আসলেই দেখা যায় কেউ এখন আর কারোর সাথে খারাপ কিছু করতে পারছিল না, সবাই শুধু সবার সাথে ভালো ভালো করছিল। এরপর আমাদেরকে বিক্রমকে দেখানো হয় সে আদালতের সামনে দেবতার ওই মন্দির দেখে কিছু একটা ভাবে। এরপর সে তার লোকেদেরকে বলতে থাকে যে মন্দির এখানে আছে বলেই দেবতা তাদের আদালতে ঝামেলা করতে পারছে, তাই তাদেরকে আজ রাতের মধ্যেই এই মন্দির সরিয়ে ফেলতে হবে। কিন্তু রাতের বেলা যখন তারা এটা করার জন্য যায় তখনই সেখানে স্বয়ং দেবতা এসে উপস্থিত হয়, আর সে একাই তাদের সবাইকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাদের প্রত্যেকটার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। এরপর দেবতা লক্ষ্য করে যে ওই উকিলদের মধ্যে একজনকে বিক্রম কল করেই যাচ্ছে। সে তখন নিজে কল রিসিভ করে বিক্রমের কথা শুনতে থাকে। বিক্রম তখন তার কাছে জিজ্ঞেস করে যে তারা মূর্তি সরানোর কাজ করতে পেরেছে কি। দেবতা তাকে বলতে থাকে যে সে থাকতে এই কাজ কেউ কখনো করতে পারবে না, আর বিক্রম যেন তাকে সরানো থেকে নিজেকে বাঁচানোর দিকে মনোযোগ বেশি দেয়। এই বলেই সে কল কেটে দেয়। আমরা দেখতে পাই বিক্রম তখন গাড়ি চালাচ্ছিল, তখনই তার সামনে একটা ট্রাক চলে আসে আর সাথে সাথে তার কার অ্যাক্সিডেন্ট হয়। এরপরই আমরা দেখতে পাই সেই ট্রাক থেকে বিচারকের ভাড়া করা 3 জন গুন্ডা বেরিয়ে আসে। বিচারক তাদেরকে পাঠিয়েছিল তারা যেন বিক্রমকে খুন করে, কিন্তু বিক্রম তার গাড়ির মধ্যে যখন ছিল তখন সে দেবতার এই শহরের ভেতরেই ছিল। এই জন্য তার কাছে এসে গুন্ডারা তাকে মারার কথা বলে যায়। ওই যে দেবতা তো আগেই বলেছে এই শহরে কেউ কারো ক্ষতি করতে পারবে না, করতে গেলেও সত্যি বেরিয়ে আসবে, তাই গুন্ডারাও সত্যি বলে যায়। আর এরপর তারা নিজেরাই তাকে হসপিটালে নিয়ে যায়। তো দেবতার সেই কথার জন্য বিক্রমের সাথেও কোনো খারাপ হয়নি আজ। বিক্রম তখনই এই ব্যাপারগুলো লক্ষ্য করে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সে নিজের বিচারকের সাথে গিয়ে দেখা করে আর তাকে বলতে থাকে যে সে তাকে মারার জন্য লোক পাঠিয়েছে। এতে বিক্রম কিছুই মনে করেনি, কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে কার কারণে সব ঝামেলা হচ্ছে। তাদেরকে তারা কালকে এই শহরের বাইরে গিয়ে জেরা করবে। হঠাৎ তারা মিলে কবিতা এবং দেবতাকে শেষ করার পরিকল্পনা করতে থাকে। বিচারক শেষবারের মতো তার কথা শুনতে রাজি হয়।
এরপর দেখানো হয় পরদিনই কবিতা দেবতার সাথে করে শহরের বাইরে একটা কাজের জন্য যাচ্ছিল, আর তখনই তাদের গাড়ির উপরে বিচারকের লোকেরা হামলা করে। কবিতা তো তখন জানতো না যে দেবতাই শহরের বাইরে কিছু করতে পারবে না, এজন্য সে শত্রুদের সামনে গিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য আমন্ত্রণ করতে থাকে। তখনই দেবতা তাকে বলে যে এখানে তার শক্তি কাজ করবে না। এই কথা শুনে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। দেবতা তখন তাকে গাড়ি চালিয়ে আবারও শহরের মধ্যে ঢোকার জন্য বলে। সে তখন কোনোভাবে শহরে প্রবেশ করে, আর তারপরই দেবতার বেরিয়ে সব কয়টাকে উচিত শিক্ষা দেয়। বিক্রম আর বিচারক দূর থেকে তাদের এই কাজগুলো দেখছিল। বিচারক তো তার চোখের সামনে স্বয়ং দেবতাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা তখনই সেখান থেকে চলে যায়। কিন্তু বিক্রমের পর আলাদা করে বিচারককে আবারও বলতে থাকে যে তাদের এখান থেকে চলে যাওয়া একদমই ঠিক হবে না। কিন্তু বিচারক বলে যে সে স্বয়ং দেবতার সাথে পাঙ্গা নিতে পারবে না। বিক্রম চাইলে এখানে থাকতে পারে, কিন্তু সে তার প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যাবে। সে সেখান থেকে চলে যেতেই নিবে, তখনই বিক্রম তার কাছে জিজ্ঞেস করে যাওয়ার আগে সে তার জন্য একটা কাজ করবে কি। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখা যায় বিক্রম আবারও তার লোকেদেরকে নিয়ে আদালতে যায়, আর এখানে এসে সে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। সে জানতে পেরেছিল যে এই শহর ছাড়া দেবতার শক্তি কাজ করবে না, তাই এই আদালত সে অন্য শহরে ট্রান্সফার করার ব্যবস্থা শুরু করে দেয়। সে তখন তার লোকেদেরকে নিয়ে আদালতের বিভিন্ন জায়গায় ভাঙচুর করাতে থাকে। তাছাড়া যেই সিঁড়িতে 10 জনের বেশি ওঠানামা করা যাবে না, সেই সিঁড়িতে তারা অনেককে উঠতে বাধ্য করে, যার জন্য সিঁড়ি ভেঙে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় আদালতের সিলিং বিচারকের মাথার উপর ভেঙে পড়ে, যার জন্য সেও সেখানেই মারা যায়। আর তখনই আমরা জানতে পারি যে বিক্রম আসলে আগের দিন রাতেই বিচারককে মেরে ফেলেছিল, আর সময় মতো আদালতে তার লাশ রেখেছিল, যাতে করে সে সবাইকে এটা বিশ্বাস করাতে পারে যে আদালতের অবস্থা খারাপ, এর জন্যই সিলিং ভেঙে বিচারক মারা গেছে। এই নিয়ে সে প্রোটেস্ট করতে শুরু করে, তার লোকেদেরকে সব জায়গা থেকে নিয়ে আসে। তারপর মিডিয়ার সব জায়গায় এই ইনসিডেন্টের কথা ছড়িয়ে দেয়। সবাই তখন তাদের পক্ষেই কথা বলতে থাকে, আর বলতে থাকে যে আসলে এই আদালত চেঞ্জ করে ভালো জায়গায় নিয়ে যাওয়া উচিত, এবং তাদেরকে একটা মডার্ন আদালত দেওয়া উচিত। ইন্টারন্যাশনালি তাদের এই নিউজ সব দিকে ছড়িয়ে পড়ে, যার জন্য সরকার বাধ্য হয়ে তাদেরকে অন্য শহরে শিফট করে। আর একদম কবিতা যেমন চেয়েছিল তেমন উন্নত মানের 5 স্টার হোটেলের মতোই আদালত তাদেরকে দেওয়া হয়। কিন্তু সবকিছুতেই কবিতা কোনোভাবে খুশি হতে পারছিল না, কারণ তার এখন খুব ভয় হচ্ছিল যে এখানে দেবতা তো কিছুই করতে পারবে না, তাহলে তাদের বিচার ব্যবস্থা তো আবারও খারাপ হয়ে যাবে। যাই হোক, সেখানে কল্পনার কেসটা আবারও কন্টিনিউ করা হয়। এখানে আসার সাথে সাথে নতুন বিচারককেও বিক্রম হাত করে নিয়েছিল, যার জন্য সে আদালতে খুব কনফিডেন্সের সাথে তার ফাইলগুলো প্রস্তাব করতে থাকে। কিন্তু কবিতা তখন বিচারকের কাছে তার একটা ফাইল প্রস্তাব করে, যেটা দেখে বিচারক অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখনই কোর্টের রায় কল্পনার পক্ষে দিয়ে দেয়। বিক্রম তখন খুবই অবাক হয়। সে তখন বাইরে এসে দেখে সেখানে আর একজন দেবতার মূর্তি রাখা ছিল। হয়তো এটা কারুপ্পা দেবতার জায়গা নাই হতে পারে, কিন্তু এই জায়গার দখলে রয়েছে আর একজন দেবতা, তাই দুনিয়ার কোথাও কোনো অন্যায় হওয়া কখনোই সম্ভব না। বিক্রম তখন সেখান থেকে নিরাশ হয়ে চলে যাচ্ছিল। তখন তার সামনে দেবতা আসে আর বলতে থাকে যে যেখানেই যাক না কেন সে দেবতা তাদের উপর সব সময় থাকবে। আর তাছাড়া সে বিক্রমকে বলতে থাকে যে তার জন্যই এত সুন্দর আদালত করা সম্ভব হয়েছে, দেবতা নিজের তো কিছু করতেই হয়নি। বিক্রম তাকে বলে সে মানুষের মধ্যে ভয় দিয়ে আর কতদিন অন্যায়কে দমিয়ে রাখতে পারবে। দেবতা তাকে বলে সে তো শুধু তাদেরকে ভয় দিয়েছে, কিন্তু এরপর সে সবকিছু আবারও তাদের হাতে ছেড়ে দিবে, দেখবে তারা কতটা শিক্ষা নিয়েছে, আর যদি তারা আবারও ভুল করে তখন সে আবারও চলে আসবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যায়। তাদের আদালতের অবস্থা এখন অনেক বেশি ভালো। সেখানে মানুষ ন্যায় বিচার পাচ্ছে, সবার মধ্যেই দেবতার ভয় ঢুকে গেছে। এই নিয়ে একটা আনন্দ সভা আয়োজন করা হয়। সেখানে সমস্ত উকিল উপস্থিত ছিল, যারা কিনা এতদিন অনেক খারাপ কাজ করেছে তারাও এখানে উপস্থিত ছিল, আর তারাও সঠিক পথে থাকার চেষ্টা করছে এখন, কারণ তাদের মধ্যে দেবতার ভয় রয়েছে। কিন্তু তখনই সেখানে বিক্রম তার লোকেদেরকে নিয়ে প্রবেশ করে। এরপর সবাইকে মেরে ফেলার ভয় দেখিয়ে বলতে থাকে যে তারা আগে তো অনেক পাপ কাজ করেছে, এখন দেবতার ভয় তারা গুটিয়ে গিয়েছে। তাছাড়া তারা ভাবছে দেবতা তারা যদি খারাপ কাজ করে তাহলে এসে তাদেরকে শাস্তি দিবে। কিন্তু এদিকে বিক্রম তো পাপের পর পাপ করেই গেছে, কই তার তো কিছুই হচ্ছে না। এটা বলেই সে সেখানে থাকা সব মানুষকে মারতে থাকে আর বলতে থাকে যে সে আরো পাপ করতে থাকবে, দেখবে যে কখন দেবতা তাদেরকে বাঁচানোর জন্য আসে। এক পর্যায়ে বিক্রম কবিতার দিকে গুলি ছোড়ে। তখনই সেখানে পুলিশ ইন্সপেক্টর হয়ে স্বয়ং দেবতা উপস্থিত হয় আর বলতে থাকে যে সে তো তাকে বলেই ছিল যে যখন আবারও অন্যায় হবে তখন সে আবারও এখানে চলে আসবে। এটা বলেই সে সেখানে থাকা সবগুলো গুন্ডাকে মারতে শুরু করে। এরপর সবার সামনে সে তার রূপে হাজির হয়
আর এরপর সে সবার সামনেই তার তলোয়ার দিয়ে বিক্রমকে শাস্তি দেয়। বিক্রমের কি হয়েছিল সেটা আমরা আর জানতে পারি না। এবার দেখানো হয় আর কোনো ঝামেলা ছাড়াই আদালত নিজেদের নিষ্ঠা মোতাবেক চলতে থাকে। আর যারা যারা আজ পর্যন্ত সঠিক বিচার পায়নি তাদের কেসও রিওপেন করা হয় আর তাদেরকে সঠিক বিচার দেওয়া হয়। দেবতা সবাইকে উদ্দেশ্য করে বলে, তারা এভাবেই ভয়ের জন্য যদি পাপ না করে তাহলে ধীরে ধীরে এভাবে পাপ না করতে করতে এই সততা তাদের অভ্যাসে পরিণত হবে আর এটাই তাদের ভারতবর্ষকে পরিবর্তন করবে। তো এভাবেই সবাই সুষ্ঠু বিচার পেতে থাকে। এরপরে একদিন কবিতা কল্পনা করতে থাকে যে তার সামনে স্বপ্না এবং তার বাবা সে বিরিয়ানির রেস্টুরেন্টে এসেছে আর যেমনটা সে চেয়েছিল তার বাবাকে নিয়ে একদিন বিরিয়ানি ট্রাই করবে তেমনটাই সে করছে। এটা দেখে কবিতা তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা পার্লামেন্টের দৃশ্য দেখতে পাই। সেখানে আশ্চর্যজনকভাবে আমরা বিক্রমকে দেখি। সেও ওই পার্লামেন্টের একজন সদস্য ছিল আর এখানেও সে দুর্নীতি করতেই ব্যস্ত ছিল। আর যখন সে তার এই কাজে সফলতা পাচ্ছিল তখনই সেখানে অন্য একজন মন্ত্রী হয়ে প্রবেশ করে দেবতার নিজে। আর এখানেও সে বিক্রমকে কিছুতেই কোনো খারাপ আর দুর্নীতিমূলক কাজ করতে দিবে না, যাতে করে সততা বজায় থাকে আর মানুষও সুখে শান্তিতে থাকতে পারে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।